আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আপনি আমার উপর রেগে আছেন? না। তুর্য গম্ভীর কণ্ঠে জবাব দিয়ে সোফায় গিয়ে বসে। শ্রেয়া এতক্ষণে শ্বাস ফেলতে মোক্ষম সুযোগ পায়। গুটি গুটি টালমাটাল পা ফেলে সোফার কাছে এসে দাঁড়ায়। তুর্য মাথা এলিয়ে চক্ষুদয় বুঝে আদেশস্বরূপ গলায় বলল, বসো। শ্রেয়া সামনের সোফায় বসে। ওর মনের বিষণ্ণতা কেটে গিয়েছে তুর্যের, তার প্রতি কোনো রাগ নেই শুনে। তবে চলে কেন এলে? কিছু একটা তো হয়েছে। এই নিয়ে ওর মনের পাতায় খচখচ আওয়াজের সৃষ্টি হয়েছে বারংবার। এলে সেই দুপুরে, আর আমার কাছে আসলে বিকেলে। পরীক্ষার প্রস্তুতি কেমন? শ্রেয়ার বলতে মন চায়। আর প্রস্তুতি? কবে আপনার চেহারাটা দেখবো, গায়ের গন্ধ নাকে মাখবো, গভীর স্বরের আওয়াজ শুনবো, সেই চিন্তায় দম বন্ধ হয়ে আসছিল প্রতিনিয়ত। ভালোবাসা খুব খারাপ স্যার, তার চেয়েও খারাপ আপনি 18 বছর বয়স থেকে প্রেমে ফেলে দিয়ে দিনের পর দিন হেয়ালিপনা। একটা কথাও শ্রেয়ার মন ভেদ করে কণ্ঠনালী পর্যন্ত আসলো না। সংকোচ জড়তা লজ্জা কাটিয়ে এবার আখি যুগল মেলে ধরে তুর্যের পানে। সঙ্গে সঙ্গে ভেতরটা আটকে উঠল, মোচড় দিয়ে উঠল অন্তর। চোখের সম্মুখে ভাসছে তুর্যের হাতের সাদা ব্যান্ডেজটা। বসা থেকে উঠে ব্যগ্র কণ্ঠে প্রশ্ন করতে লাগলো, আপনার হাতে কি হয়েছে? ব্যান্ডেজ কেন? কি হয়েছে স্যার? তুর্যের কপালে ভাঁজ পড়ল। নড়চড় হলো না বিন্দু মাত্রই, শুধু হাত বাড়িয়ে ডাকলো, এদিকে এসো। শ্রেয়ার কষ্টে বুক ফেটে চলবিন্দু বেরিয়ে আসার উপক্রম। চক্ষু কোলও ভিজে ভিজে উঠছে। একটু কাছে আসতেই তুর্য হাত টেনে পুরো দেহটা নিচের বক্ষে চেপে ধরল। পুতুলের ন্যায় পড়ে আছে শ্রেয়া। ওকে ঠিকঠাক নিজের সাথে জড়িয়ে একপাশে বসালো তুর্য। ঘাড় হেলিয়ে কণ্ঠে কাঠিন্য ভাব এনে বলল, তোমার চোখে পানি জমেছে কেন? কান্না ভীষণ প্রিয় নাকি আমি? যদি আমি হই তবে তুমি কাঁদতে পারবে না, কারণ তোমার ওই চোখ দুটি আমার প্রিয়। প্রথমবার তোমার প্রতি সন্দেহ জাগিয়েছিল এ কাজল মাখা আঁখি দুটো, মনে আছে? বাড়িওয়ালার মেয়ের বিয়ের অনুষ্ঠান, সেদিনই তোমার চোখে গভীরভাবে তাকিয়ে ফেলি অনিচ্ছা সত্ত্বেও। হয়তো আল্লাহ এটাই চেয়েছিলেন, তা না হলে বউকে খুঁজে বের করতাম কিভাবে? তোমার ছোটবেলার ছবিতে চোখগুলো বেশ আকর্ষণ করে আমাকে। সেদিন ছাদে তোমার দুই চোখ ভালো করে না দেখলে এখনও বউ খুঁজতেই থাকতাম, অথচ বউ আমার পাশেই থাকতো, কাছাকাছি এসে নিঃশ্বাস ফেলতো নিঃশব্দে। সামান্যতে ভেঙে পড়ো কেন? এটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। লুক অ্যাট মি, আই এম ফাইন। ডিমের বাহানায় ছুটে আসলে আমাকে দেখতে, তা না করে ফ্যাচফ্যাচ করছো। আদর পাওয়ার জন্য ইশারা। চট করে হাত সরিয়ে নিয়ে আসে শ্রেয়া। লজ্জায় তবলা পাচ্ছে শ্রবণ গ্রন্থিতে। এই মানুষটা ওর সব ভাবনা বুঝে যায়। মেহিস্বরে বলল, সত্যি ঠিক আছেন? তুর্য এটার উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করে, প্রিয় কোথায়? আজ বাসায়। তুমি কি ওর সাথে থাকবে? ও তো একা স্যার, এখানেই থাকি। বউ থাকতে একা থাকবো? ইম্পসিবল। প্রিয়সহ এই ফ্ল্যাটেই থাকবে, ওটা ছেড়ে দিতে বলবো। রাতে রেডি থেকো, দুজন বাহিরে যাব। শ্রেয়ার এতক্ষণে একটা কথা মনে পড়ে গেল। তড়িঘড়ি করে বলল, বাবাকে ফোন দেন না কেন? উনি কথা বলতে চায় আপনার সাথে। তুর্যের ক্ষিপ্ত চাহনিতে মিইয়ে যায় ও তৎক্ষণাৎ। ধক করে ওঠে বুকটা। পাশে বসা মানুষটা নির্বিকার নির্লিপ্ত অভিব্যক্তি। আমি চাই না। কিঞ্চিত সাহস জোগালো শ্রেয়া। সূক্ষ্ম নিঃশ্বাস ছেড়ে বলে, উনি আপনার বাবা, আপনার ক্ষোভটা ওনার প্রতি কতটুকু যুক্তিসঙ্গত একদিন বাবা হলে ঠিক বুঝতে পারবেন। তুর্য ফিচেল হাসল। অসম্ভব সুন্দর সেই হাসি। নিমেষেই কোমরে দৃঢ় বাঁধন অনুভব করে শ্রেয়া। নিজেকে আবিষ্কার করে তুর্যের মুখের কাছাকাছি। তুর্যের নেত্রের চাহনি প্রকার ও নির্নিমেষ। আরেকটু নিজের সঙ্গে চেপে নিয়ে লঘুস্বরে বলে উঠল, তাহলে বাবা বানিয়ে দাও। ঝাঁকি দিয়ে ওঠে শ্রেয়ার সমগ্র কায়া। সে কি ভুল শুনল? কম্পনের তাড়নায় তুর্যের গলার পিছনে গলিয়ে রাখা হাতের বাঁধন শক্ত করে। তুর্য ওর ওষ্ঠের সন্নিকটে ঠোঁট দুটো নাড়ালো। কণ্ঠটা মাদকতায় ভরপুর। এখান থেকে তাহলে বাবা হওয়ার প্রসেসটা শুরু হোক।
যতক্ষণে কথাটা কর্ণে প্রবেশ করে মস্তিষ্কে ধারণ করেছে অত্যন্ত বিলম্ব হয়ে যায়। শিরায় শিরায় বইতে থাকে দমকা হাওয়া, না চাইতেও নখ পিঠিয়ে দেয় তুর্যের ঘাড়ে। প্রথম ভালোবাসার প্রথম ছোঁয়া আজ ওর দুই অধরে, সেই স্পর্শের প্রখরত্ব ক্রমাগত বেড়েই চলেছে। নিয়ন্ত্রণ হারায় স্পন্দনেরা। তুর্য ঠোঁটের দীর্ঘ আলিঙ্গন শেষ করে উঠে দাঁড়ালো। রক্তিম মুখখানা লুকালো শ্রেয়া সোফার উপর। এক গ্লাস পানি হাতে নিয়ে এসে তুর্য ফের পাশে বসলো। নরম গলায় বলল, মুখ তুলো, পানি খেয়ে ভালো করে শ্বাস নাও। কোথায় যাব আমরা? জানি না, স্যার বলেছেন রেডি থাকতে। আমি যাব না, তুই আর তুর্য ভাইয়াই যা। শ্রেয়া চোখ জোড়া ছোট ছোট করে তাকায় বিছানার দিকে। প্রিয় পায়ের উপর পা রেখেছে ক্রসিং স্টাইলে। দিব্যি দুই পাশে দোলাচ্ছে দুপা। হাতে এখনকার নিত্যকার সঙ্গী মোবাইল। এটা ছাড়া যেন আজকাল সবার নিঃশ্বাসই চলে না। শ্রেয়া বার্তাহীন চট করে মোবাইলটা কেড়ে নিল। তোরা একসাথে রোমান্স করবি, আমি গেলে করতে পারবি বুঝি? প্রিয়র বিবশ কণ্ঠের অসাত্মক বাক্য শুনে শ্রেয়া হতবাক। ভ্রু যুগল কুচকে জিজ্ঞেস করে, তোর সাথে যখন আয়ুষ ভাইয়ার সাথে দেখা করতে যেতাম তখন তোরা রোম্যান্স করতি? না তো, তোর সামনে রোমান্স করতে লজ্জা লাগবে না আমাদের? এটাই স্যার গর্ধব নন যে তোর সামনে রোম্যান্স করবে। এবার প্রিয় কথার তাল পেয়ে গেল। জেকে ধরল শ্রেয়াকে। মুচকি হেসে গাল দুটো উঁচু করে। পরক্ষণেই আবার ভ্রু নাচায়। তার মানে ভাইয়া আড়ালে রোমান্স করে? অনেক রোমান্টিক, তাই না? নিজের কথায় নিজে হত বিহবল শ্রেয়া। সরব করে ব্যগ্র গলায় বলে উঠল, এসব নিয়ে পড়ে থাকবি? রেডি হ, নয়তো স্যার উল্টো আমাকে বকবেন। তোকে ভালোবাসি বলেছে ভাইয়া। প্রিয়র হঠাৎ প্রশ্নে ভ্যাবাচ্যাকা খেয়ে গেল শ্রেয়া। অপ্রতিভ হলো অত্যাধিক পরিমাণে। বাহ্যিক অংশে অপ্রস্তুত ভাব এলেও মস্তিষ্কের নিউরনে তীব্রভাবে বিধে প্রশ্নখানা। না বললেও ওর হৃদয় থমকেছে যেদিন, তক্ষুনি বুঝে নেয় তুর্যের অপ্রকাশিত অনুভূতি। একদিক থেকে ভাবলে সেটা অব্যক্ত নয়, কারণ মানুষটা প্রতিনিয়ত নিজের আচরণে মিশিয়ে দিচ্ছে কোনো এক মনোমুগ্ধকর অনুভূতি। সন্ধিত ঘটে গিয়েছে। কবে, কখন, কোন স্থানে, কেমন করে অতশত প্রশ্ন না করলেও চলবে। সর্বক্ষণ ভালোবাসি না বলা মানুষটার কথার ভাঁজে লুকিয়ে আছে তীব্র ভালোবাসা। শ্রেয়ার ঠোঁটে লাজুক হাসি, মিহি কণ্ঠস্বর। ছোট্ট করে জিজ্ঞেস করল, বলা কি খুব প্রয়োজন? প্রিয় মাথা নাড়িয়ে বলল, একদমই না, তবে ভাইয়ার অতীত মানে অহমিকাকে নিয়ে কথাগুলো জানতে ইচ্ছে হয় না তোর? অতীত ঘেটে কি লাভ, যেখানে আমি ওনার বর্তমান ভবিষ্যৎ সব। তাছাড়া ওনার মুখ থেকেই শুনেছি অহমিকা আপু বড্ড স্বার্থপরতা করেছেন। ওনার ঘৃণা মিশ্রিত বাক্যগুলোই বুঝিয়ে দিয়েছে ঠিক কতটা কষ্ট দিয়েছে অহমিকা আপু। তাহলে তুই স্যারের কাছ থেকে এত দূরে দূরে থাকিস কেন? লজ্জা পাস? একান্তের সময় কাটাতে ইচ্ছে করে না তোর? দেখিস অহমিকা এসে আবার না তোর স্যারকে নিয়ে যায়। এত কিসের জড়তা? আমি তো আয়ুষকে পারি না, খামচে মেরে ফেলি। শ্রেয়ার চক্ষু ছানা পড়া। এই মেয়ের মুখে কিছুই আটকায় না কখনো। সময়, মানুষ, পরিস্থিতি কিছুই বিবেচনা করে না। কেবল মুখ ফুটে বলতে পারলেই যেন পরম আনন্দ, শান্তি। আনমনে কপাল কুঁচকে এলো, বলল, তুইও স্যারের মতন লাগামহীন। নিমেষেই প্রিয় অট্ট হাসিতে ফেটে পড়ে। বিছানা ছেড়ে এসে ওকে জড়িয়ে ধরে শক্ত করে বলে, আমি কি ভাইয়ার মতো বলেছি নাকি? ভালোবাসে একটু একটু চিমটি মারতেই পারি আমার জামাইকে, চাইলে তুইও মারতে পারিস। পরক্ষণেই প্রিয়র মুখের আদলে পরিবর্তন আসে ব্যাপক। শ্রেয়ার দেহ মুক্ত করে হাত ধরে বিছানায় এসে বসল। কণ্ঠে গুরুতর ভাব এনে বলল, তোকে কিছু কথা বলবো শ্রেয়া, মনোযোগ দিয়ে শুনবি। এতদিন আমি বাড়িতে সবকিছুই দেখেছি, এটাও দেখেছি বড় মা অহমিকাকে বাড়িতে আনার চেষ্টা করেছে আবারও। ওনার ভাষ্য মতে অহমিকাই মেয়ে হিসাবে ভালো, অথচ উনি অল্পতে পাওয়া সম্মানে ভুলে বসলেন তুর্য ভাইয়ার খারাপ অবস্থানের জন্য সেই মেয়েটা কোনো না কোনোভাবে জড়িত ছিল। কিনা করেছেন ভাইয়া মেয়েটার জন্য, ঠিক কতটুকু ভালোবেসেছিল ওকে আমার জানা নেই, কারণ ভালোবাসা পরিমাপ করার ক্ষমতা আদৌ কারো হয়নি। তবে আমার চোখে পড়তো মাঝে মাঝে মেয়েটার জন্য ভার্সিটির ক্লাস মিস দিয়ে ভাইয়া মেডিকেল কলেজের সামনে দাঁড়িয়ে থাকতেন, যা ওনার ব্যক্তিত্বের সাথে মিলাতে পারতাম না আমি। আমার জানা মতে এবং ছোট থেকে চেনা অনুযায়ী তিনি একজন
গম্ভীর এবং খুবই রকচটা স্বভাবের মানুষ ছিলেন। কোনো মেয়ের জন্য ওনার এত অপেক্ষা আমাকে ভীষণ মুগ্ধ করত। চাইতাম আয়ুষও আমাকে এমন করে ভালোবাসুক। স্কুলে পড়তাম তখন। তুজ ভাইয়ার এসব পাগলামি আমার কিশোরী বয়সে অনেক প্রভাব ফেলে। ভেবে ভেবে সাজাতাম আয়ুষও কোনো একদিন আমাকে এমন করে ভালোবাসবে। ছোট থেকে ওনাদের বাড়িতে আমার আসা যাওয়া লেগেই থাকতো। সেই সুবাদে একদিন গিয়ে অহমিকাকে পাই সেখানে। বড় মা হাতে চুড়ি পরিয়ে দিচ্ছিলেন। তুজ ভাইয়ার সঙ্গে নাকি ওর বিয়ে প্রায় ঠিকঠাক। তুহাস ভাইয়া যাওয়ার পর তুজ ভাইয়া বেশ ভেঙে পড়েন, আঘাত পাই কিছু কথাই। তুই জানিস না, কিন্তু আমি দেখেছি তুজ ভাইয়ার কাছে ওনার পৃথিবী ছিলেন তুহাস ভাইয়া, কিন্তু সেই পৃথিবী দুমড়ে মুচড়ে যাওয়ায় ভুবন নতুন করে সাজায় অহমিকা। শক্ত মানুষও ভাঙে, তবে বাহ্যিকভাবে নয়, ভেতরে ভেতরে। আমরা চাই কেউ আমাদের হোক, আমাদের বুঝুক। তুর্য ভাইয়াও হয়তো চাইতেন। সেই চাওয়ায় পরিপূর্ণতা এনে দিল অহমিকা, আবার কেড়েও নেয় সে। একবার দুর্বলতা প্রকাশ করে ফেললেই মানুষ সেই সূচকে আরো কঠিনভাবে আঘাত করে। অহমিকা নিজেকে ভালো জারির করতে এতটাই পরিপক্ক ছিল, কেউ ওর আসল রূপটাই দেখতে পায়নি। এমনকি তুর্য ভাইয়াও না। বছরখানেক চুটিয়ে প্রেম করে বিয়ের আগের দিন জানাই লন্ডন চলে যাবে। বিয়ে করবে না, বিয়ে নামক বেড়েজালে বাঁধতে চায় না নিজেকে। তুর্য ভাইয়া প্রথমে ভেবেছিল হয়তো মজা করছে আর সবাই স্বাধীনতা প্রিয়, তাই অনেক বোঝানোর কোনো ত্রুটি রাখেনি। এটাও পড়তে চাইলে লন্ডন চলে যাক, এখন বিয়ে করতে না চাইলে অপেক্ষা করবে, পরে না হয় করবে। কিন্তু অহমিকার একটাই কথা, সে বিয়ে করবে না। একটা ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ এতটা নত হলো তার ভালোবাসার কাছে, কিন্তু ফলাফল শূন্য। চলে যায় অহমিকা। সে যাওয়ার পর ভাইয়াকে এসব ব্যাপারে কেউ কিছু জিজ্ঞেস করেনি, কিন্তু কথা তো গোপন থাকে না বেশি দিন। বাতাসের মতোই বয়ে আসে সত্যটা। লন্ডনে অবস্থিত কাজিনের সঙ্গে প্রেম অহমিকার, তাই তুর্য ভাইয়াকে ছেড়ে পাড়ি জমানো। সেই ঘটনার পর ভাইয়াকে বাসায় দেখা যেত না সবসময়, ভবঘুরে হয়ে গিয়েছিল। অ্যাডভেঞ্চার দিয়ে বেড়াতেন। কোনো একদিন আয়ুষ খোঁজ নিয়ে জানতে পারে ভাইয়া অ্যালকোহল ব্যবহার করছেন। পরিবারের ভাঙ্গন, তুহাস ভাইয়ার করা আঘাত, অহমিকার করা কাণ্ডে হয়তো ভেঙে পড়েন তিনি, কিন্তু সেটা প্রকাশ করেননি। নিজেকে সামলেছেন অন্যভাবে। দীর্ঘদিন অ্যালকোহল ব্যবহারের কারণে তিনি সাইকোসিক ডিসঅর্ডারে আক্রান্ত হয়ে পড়েন। নেত্র গহ্বর চলে টইটম্বুর, ভিতরটা ধক করে ওঠে শ্রেয়ার। সাইকোসিস ডিসঅর্ডার সম্পর্কে একটু হলেও অবগত ও। এটা এক প্রকার মানসিক ব্যাধি, গুরুতরও বলা যেতে পারে। মূলত বিভ্রম সৃষ্টি করে মানুষের মধ্যে। হ্যালুসিনেশন হয় ওই মানুষটার সব সময়। ভাবে কেউ আছে, কাউকে অনুভব করে। কখনো কখনো মস্তিষ্ক উগ্র হয়ে যায় মানুষটাকে অনুভব করে। এটা মূলত স্বল্প মেয়াদী হয়, বিরল ক্ষেত্রে দীর্ঘদিন, বছরও গড়ায়। সাইকোসিস একজন ব্যক্তির 5টি ইন্দ্রিয় তাদের আচরণ ও আবেগকে প্রভাবিত করতে পারে। মন বাস্তবতার সাথে যোগাযোগ হারিয়ে ফেলে। তুর্যের বেলায়ও ঠিক এটাই হয়েছে হয়তো। শ্রেয়া ব্যথাতুর কণ্ঠে মৃদু আর্তনাদ করে, 2 অধর নড়ে চড়ে ওঠে। সাইকোসিস ডিসঅর্ডার? হ্যাঁ, তুই একবার পত্রিকায় এই রোগ সম্পর্কে পড়েছিলে, আমি দেখেছিলাম। তাহলে তোর ধারণা রয়েছে। আমার আর বলতে হবে না খুলে। ভাইয়ার রোগটা ধীরে ধীরে তীব্র আকার ধারণ করে। উনি বেশি কল্পনা করতেন অহমিকাকে। ওকে ভেবে অনেক মানুষকেই আঘাত করে ফেলতেন। প্রথমে নিজেকে নিজেই থেকে অনেক নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেন, কিন্তু পেরে উঠতেন না। দিনকে দিন ক্রমশ হয় তা। কোনো গতি না পেয়ে সকলে মিলে বন্দি রাখার সিদ্ধান্ত নেয়। বাড়িতেই ট্রিটমেন্ট চলতো ভাইয়ার। একটা সময় ডাক্তার জানালেন চিকিৎসার পাশাপাশি আপনজনদের সেবা যত্নে ভাইয়া বাস্তব জগতে ফিরে আসতে পারেন। যেহেতু তিনি পরিবারের কাউকে সহ্য করতে পারতেন না, সেক্ষেত্রে দাদি তোকে দেখে সিদ্ধান্ত নেয় ভাইয়ার খেয়াল রাখার জন্য, বউ করে আনার। উনি মনে করেছেন তুই অচেনা, তোর ক্ষতি করবে না, কিন্তু ভাবনা ভুল। ফলে তুই চলে আসার প্রায় 2 বছরের মাঝামাঝি সময়ে অহমিকা আবার ফিরে আসে। ডাক্তার আঙ্কেল ওকে রেফার করে ভাইয়ার ট্রিটমেন্টের জন্য। প্রথমে বড় মা ওকে দেখে জানিয়ে দেয় ঘৃণায় ট্রিটমেন্ট করাবে না। পরে ছেলের অবস্থা দেখে অটল থাকতে পারলেন না, বেশ ভালোই চিকিৎসা চালিয়ে যায় ও। সময়ের স্রোতে আবারও ভালো সেজে বড়মার মন জয়ও করে নেয়। বড়মাও ভাবে ও ভালো হয়ে গিয়েছে। এটাও বলে ও নাকি তুর্য ভাইয়ের অবস্থা শুনেই ফিরে এসেছে। কি জানি কোন স্বার্থ হাজিলে পরাজিত হয়ে আবার কোন স্বার্থের টানে ফিরে এসেছে।
এত লম্বা লম্বা বাক্যে প্রিয় হাঁপিয়ে উঠেছে। দীর্ঘ নিঃশ্বাস নাসারন্ধ্র বেয়ে বাহিরে উন্মুক্ত হয়। প্রিয় পুনর্বার বলে উঠল, তোকে এগুলো বলার একটাই উদ্দেশ্য শ্রেয়া, ভাইয়ার কাছাকাছি থাক, কাউকে তোদের আলাদা করার সুযোগ দিবি না, কাউকেই না। ভাইয়া তোকে খুব ভালোবাসে। জানে শুনে কেন এতদিন একা একা কাউকে না জানিয়ে এখানে ছিল? কারণ ভালো নেই উনি। সেদিন সকালে বেরিয়ে আসার একটাই কারণ, উনি অসুস্থ হয়ে পড়েছেন আবারও। পুরোপুরি পিছু ছাড়েনি রোগটা। অতিরিক্ত চিন্তা করলেই মাথা ব্যথা করে। এই কয়েকদিন যাবৎ সাইক্রিয়াস্টিকের শরণাপন্ন ছিলেন। আমাকে আর রহিমা খালাকে তোর দায়িত্ব দিয়ে রেখেছিলেন। তুই ওনার দ্বিতীয় ভালোবাসা হতে পারিস, তবে ভুল মানুষ না। শ্রেয়ার হৃদয় স্থলে গিয়ে তীক্ষ্ণ যন্ত্রণা বিস্তার করে প্রিয়র কথাগুলো। তোর্য একা একা কত কিছু সহ্য করছে, অথচ ও জানতেই পারল না। প্রিয় মানুষের সান্নিধ্য প্রয়োজন, নয়তো কেউ কেউ পরিণত হয়ে যায় মানসিক রোগীতে। মানসিক রোগীর ওষুধগুলো সঙ্গ, ভালোবাসার যত্ন, কিন্তু একটা সময়ও এসবই দিল না তুর্যকে। এখনো কি দিচ্ছে? প্রিয় হোক কিংবা অপ্রিয়, মানসিকভাবে বিক্ষিপ্ত মানুষগুলোকে পারলে একটুখানি সঙ্গ দেওয়া উচিত। রিক্সা চলছে সোজা পিচ ঢালা রাস্তা ধরে। ব্যস্ত হাতে চাচা গামছা সমেত কপালের তপ্ত জলবিন্দু কণা মুছে নিচ্ছেন। মৃদুমন্দ সমীরণে উঠছে শ্রেয়ার শুভ্র রঙা আঁচল। সাজবেলা পার হয়ে রজনী নেমেছে সদ্য, তবুও ঘোর রজনী চারিধারে। কোথাও কোথাও নিয়ন আলো পথিকদের সঠিক পথ দেখিয়ে চলেছে, যেন আধারের অতলে ডুবে না যায়। প্রিয় পাশে বসে খানিক সেকেন্ড বাদে বাদে নীরবতার সমাপ্তি ঘটাচ্ছে। বেশ কয়েকবার মলিন নিষ্প্রভ স্বরে একরাশ আফসোস নিয়ে বলেছে, আয়ুষকে বড্ড মিস করছি। আগে দূরে ছিলাম, শুয়ে গিয়েছে। এখন কাছে থেকে অভ্যাস হয়ে গিয়ে অল্প সময়ের বিচ্ছেদে দম বন্ধ হয়ে আসছে। বিচ্ছেদের বেদনার শ্বাস শ্রেয়া নিয়েছে, তাই প্রিয়কে প্রত্যুত্তরের শব্দাংশ খুঁজে পেল না। অচিরেই পেছনের রিকশাটা ওদের রিকশা পার করে থামল। চাচাও প্যাডেল ঘোরানো বন্ধ করে দিলেন। শ্রেয়া জিজ্ঞাসু দৃষ্টিতে মেলেছে সবে। তখনই তুর্য অপর রিকশা থেকে নেমে আসে। মুখে কেমন একটা উদ্বিগ্ন অস্থিরতা। বড় বড় পা ফেলে এসে ঝুঁকে ওর শাড়ির বড়সড় আঁচলটা রিকশার চাকার কাছ থেকে তুলে ঠিক করে দিল। শ্রেয়ার হৃদস্পন্দন প্রায় থমকে গিয়েছে। কি হতে যাচ্ছিল এখন? সামান্য সতর্কতার অভাবে প্রাণটা খোয়াতে হতো। তুর্যের দিকে করুণ চাহনি নিক্ষেপ করতেই নরম শীতল কণ্ঠস্বর শুনতে পায়, মেরেই ফেলেছিলে আমাকে। একই সিরিয়ালে রাস্তার একপাশে দুটো রিকশার অবস্থান লম্বভাবে, অর্থাৎ একটার পশ্চাতে অপরটার স্থান। চালক দুজনের মধ্যে একজন তাগড়া যুবক এবং আরেকজন বেশ বয়স্ক, চামড়া কুচকানো। নিঃশ্বাসটাও কেমন ভারী ভারী ঠেকছে মানুষটার। দেহে কাঁপুনি ঈষৎ, তবুও পেটের ক্ষুধা পরিবার সামলাতে সড়কে দিনরাত পরিশ্রম করে চলেছে। শ্রেয়ার অত্যন্ত কষ্ট হয় এসব চক্ষু গোচর হলে। মনে মনে কত শতবার ভাবে ওর যেদিন অনেক টাকা হবে এসব মানুষকে সাহায্য করবে, কেননা অভাব ও বোঝে। এতিমখানা থেকে স্কুল কলেজে পড়ার খরচের ভার নিলেও কখনো অন্যান্য খরচের টাকা দেওয়া হতো না। ওই যে রাস্তার অন্য পাশে হাওয়াই মিঠাইয়ের মেলা বসেছে, একটা সময় সেগুলো খাওয়ার জন্য 10 টাকাও ম্যানেজ করতে পারতো না। থাকা খাওয়া পড়া সবই তো এতিমখানার অধীনে ছিল। কলেজে ওঠে মাদারের পারমিশনে 2-1টা টিউশনি করতো, সেগুলো থেকে পাওয়া টাকাগুলো জমিয়েই রাখতো। 1 পয়সাও খরচ করতে গেলে কেঁপে উঠত বুকটা। ভাবনায় আসতো অকাজে আলতু ফালতু শখ আহ্লাদে টাকা নষ্ট করার মানে হয় না। মূলত পরিস্থিতিই আমাদের মনোভাব এমন করে তোলে। কিন্তু এখন ওর অভিলাষ যাকে ছো মেরে একটা গোলাপি রঙের হাওয়াই মিঠাই ছিনিয়ে আনতে। হলুদ আলোয় আরো মিষ্টি মিষ্টি লাগছে হাওয়াই মিঠাইগুলো। প্রিয়র ডাকে দৃষ্টিভঙ্গ হয় শ্রেয়ার, কর্ণকুহরে আসে, স্যারকে বল আমরা রিকশায় যাব। নিমেষে চমকায় শ্রেয়া। ও এমনটাই বলবে ভাবছে। খোলা অম্বর এবং কৃষ্ণ মেঘপুঞ্জের নিম্নতলে চলবে রিকশা। সঙ্গে থাকবে অনুত্তেজিত স্নিগ্ধ শীতল হাওয়া। উত্তাপে হাঁসফাঁস প্রকৃতি কয়েক মিনিটে নিজস্ব রূপের পরিবর্তন ঘটিয়েছে। ঠান্ডা ঠান্ডা নিরুত্তাপ পরিবেশ। ঘাটটা আলতো ফিরিয়ে তাকাই অতীব প্রিয়তমের নিকট।
তুর্য কানে মোবাইল ধরে রেখেছে। অনলাইন মাধ্যমে গাড়ি ভাড়া করার চেষ্টা। আঁচল আটকে যাবার সেই ঘটনার মিনিট খানেক পেরোয়। প্রিয় শ্রেয়াকে রিকশা থেকে নামিয়ে ইট পাথরের গঠিত ফুটপাতে দাঁড় করিয়ে রেখেছে তুর্য। চালক দুজনের ভাড়া মিটিয়ে অস্থির মাখা কণ্ঠে জানায়, রিকশায় যাবে না? শ্রেয়া উপলব্ধি করে তুর্য সেই ঘটনায় অত্যন্ত গম্ভীর হয়ে পড়েছে। সমস্ত আদলে তীব্র ভয় শঙ্কার ছাপ। সামান্য একটু ব্যাপারে এত উত্তেজনা ব্যগ্রতা মানুষটার। বাসা থেকে সিদ্ধান্ত নিয়ে আসা হয় আজ ওরা রিকশায় ঘুরবে। ঘটনাটা হওয়ার পর তুর্য মতামত পরিবর্তন করে ফেলেছে। শ্রেয়া সোজা হয়ে প্রিয়কে থেমে থেমে লজ্জাতুর কণ্ঠে বলল, আমি যদি ওনার সাথে এক রিকশায় চড়ি, আপত্তি আছে তোর? মানে একা খারাপ লাগবে বাকি রাস্তাটুকু? প্রিয় মুখ কালো করে ফেলল, স্মরণালী বিষণ্ণ বেদনা মিশ্রিত। আয়ুষের কথা মনে পড়ে যাবে বেশি বেশি, ওর শূন্যতায় পুরে ছাড়খাড় হয়ে যাব। মনে মনে এটা নিয়ে সন্দেহাতীত ছিল শ্রেয়া। একা একা নিশ্চয়ই মনক্ষুণ্ণ হবে মেয়েটার। সুতরাং নিজের কল্পনার জগৎ উচ্ছেদ করার চিন্তা ভাবনা করল। চিকন ওষ্ঠ যুগল ছড়িয়ে স্মিত হাসল, বলল, আমরা এক রিকশায় যাব, দেখি স্যারকে ম্যানেজ করতে পারি কিনা। এক রিক্সায় তুই আর ভাইয়া যাবি, আরেকটাই আমি আয়ুষকে কল্পনা করে দিব্যি নিঃশ্বাস ফেলবো। আহা। কথাটা বলে প্রিয় মিটমিট করে হাসল। এতে চার পরনাই অবাক শ্রেয়া। এত রূপ বদলে দক্ষ এই মেয়েটা। তবে খারাপ নয়, বরাবরই মানুষকে বিমোহিত করে এক এক সৌন্দর্যের রূপে। শ্রেয়া ওর হাতটা শক্ত করে চেপে ধরে বলল, শুনেছি সুন্দর মনের মানুষ জীবনসঙ্গী হিসেবে একজন ভালো মনের মানুষই পায়। প্রমাণও পেলাম, তুইও আয়ুষ ভাই দুজনই হলেও মন এক। বুঝি না কিভাবে তোদের ঋণ শোধ করব। উপায় বলে দিবি প্রিয়? তুই যতবার হেসেছিস আমাদের ঋণ শোধ হয়ে গিয়েছে। তৎক্ষণাৎ শ্রেয়ার অপরুদ্ধ চাহনি, বিমূঢ় কণ্ঠস্বর। মানে? প্রিয় গর্বিত কণ্ঠে আওড়ায়, তোকে ভালো রাখা, হাসি খুশি রাখার জন্যই তো এত কিছু। এতেই ঋণ শোধ হয়ে গেল। এখন জলদি যা, যদি কাব্য চলে আসে। শ্রেয়া ভীরু ভীরু পায়ে হাঁটে। গতি নেই হাঁটায়, কদম ছোট্ট ছোট্ট, খুব বেশি ধীরস্থ। তুর্য মোবাইল কান থেকে নামিয়ে পকেটে পুরে নেয়। শ্রেয়াকে আসতে দেখে কপালে ভাঁজ পড়ে, ললাট স্পর্শ করে ভ্রু যুগল। প্রশ্নবিদ্ধ চাহনি নিক্ষেপ করে বলে উঠল, কিছু বলবে? শ্রেয়া অতিকায় ছোট্ট নিঃশ্বাস মুক্ত করে নাকের দুই ছিদ্র মাধ্যমে বড্ড এলোমেলো ও দ্বিধান্বিত গলায় বলে, আমরা রিকশায় যাব, প্লিজ গাড়ি নিষেধ করে দিন। তুর্য হ্যাঁ বা না কোনো বর্ণ উচ্চারণ করল না। শ্রেয়া জিজ্ঞাসা সূচক দৃষ্টি মেলে রাখে ঠাই। সেকেন্ডে পল্লব অল্প স্বল্প কেঁপে ওঠে। চাতক পাখি হয়ে আছে সে উত্তরের অপেক্ষায়। তুর্য গম্ভীর স্বরে বলল, রিস্ক নিতে পারবো না, আমরা ক্যাবেই যাব। শ্রেয়া দমল না, বোঝানোর ভঙ্গিতে বলে উঠল, আমি সতর্ক থাকবো স্যার। প্রিয় রিকশায় যেতে চাইছে, প্লিজ। তোমার নিজের খেয়াল না রাখলেও চলবে, কিন্তু আমার বউয়ের কিছু হলে একদমই চলবে না। আমার একটা কথাও না। আর ঝাঁঝালো কণ্ঠে কথাগুলো বলে উঠল তুর্য। শ্রেয়া মলিন মুখে আগের স্থানে ফিরে যেতে নিলে হাতে চাপ অনুভব করে। শ্রবণ হয় চিন্তিত স্বর। আমার কাছে তুমি আমার মানসিক শান্তি, শ্রেয়সী। অভ্যন্তর ঢেউ গর্জে ওঠে। অত্যাধিক নিয়ন্ত্রণ হারা তার গতি। শ্রেয়ার ভূতলে কম্পন, মন ছুঁড়ে শীতল স্রোত বহমান। একটি বাক্যে এত শান্তি, এত সুখ, গভীর ভালোবাসার মিশ্রণ। তাছাড়া আর কি কি আছে তাতে? হারানোর ভয়? ও তো কোনোদিন কস্মিনকালেও ভাবেনি কেউ ওর আপন হবে। ওকে হারানোর চিন্তায় কাতর থাকবে। ভালোবাসা কি এমন হয়? গম্ভীর রকচটা বদমেজাজি মানুষটাকে নরম করে ফেলে, নিভিয়ে দেয় সেই মানুষের তেজস্বী প্রদীপ। তুর্য হাত ছেড়ে দিয়ে সম্মুখে এসে দাঁড়ালো। শ্রেয়া স্পষ্টত দেখতে পাচ্ছে কালো কুচকুচে মনিতে বিচলতা। আরক্ত কপালে এক হাত রাখে তুর্য। নিমেষে শ্রেয়ার নির্নিমেষ নেত্রের চাহনি নত হয়। নত মুখশ্রীতে গভীর দৃষ্টি নিবদ্ধ করে তুর্যের চক্ষুদয়। ঠান্ডা গলায় বলল, তোমার ক্ষুদ্র ক্ষুদ্র দুঃখ আমায় এখনও কষ্ট দেয় শুভ্রপরী। মানুষ তার প্রিয়জনকে ভালো রাখতে কত কি করে, কিন্তু আমাকে ভালো রাখতে তোমার ছোট ছোট দুঃখ নিজের নামে করতে নিতে প্রস্তুত। আমরা রিক্সাতেই যাব। বউয়ের একটা ইচ্ছে যদি পূরণ না করতে পারি, কেমন জামাই হলাম? চলো।
মৃদু হাসল শ্রেয়া, নিচু স্বরে বলল। আমি আপনার সাথে যাব। তুর্য যেন ভুল শুনল, সঠিক কিনা যাচাই করতে প্রশ্ন করল। কি? এ যাত্রায় একটুখানি গলা উঁচাই শ্রেয়া, ঠোঁটে লাজুক হাসি। আমি আপনার সাথে এক রিকশায় যাব। কিন্তু প্রিয়। ও সামনের রিকশায় থাকবে, আমি ও আপনি পেছনেটায়। তুর্য আর কোনো দিন কিছু বলল না। দাঁড়ানো রিক্সা দুটো ডাকলো ফের, কাব্যকে নিষেধ করলো, এমনকি অনলাইনে ভাড়া পর্যন্ত মিটিয়ে দিল। আজ গাড়ি ছাড়া বের হয়েছিল ওরা, উদ্দেশ্য একটুখানি ঘোরাঘুরি। যথারীতি প্রিয় সামনের রিকশায় বসলো, শ্রেয়া পিছনেরটায়। তুর্য ওর শাড়ির আঁচলটা এবার ভালোভাবে ঠিকঠাক করে দিয়ে বলে উঠল। অপেক্ষা করো, আমি আসছি। ওকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল, কিন্তু শ্রেয়া নির্বাক হয়ে পড়ে কিয়ৎক্ষণ পর। তুর্য হাতে 5টা হাওয়াই মিঠাইয়ের প্যাকেট নিয়ে সোজা প্রিয়র কাছে যায়। ওর হাতে দুটো প্যাকেট ধরিয়ে দিয়ে ফিরে আসলো শ্রেয়ার নিকট। তখনও বিস্ময়ের পর্যায়ে শ্রেয়া 3টে প্যাকেট ওর কোলে রেখে পাশে বসে পড়ে। 2 হাতের সাহায্যে রিকশার হুডি তুলে দিয়ে বলল। বউ একটু বেশি পাও না, তাই বউয়ের ভাগে তার পছন্দের হাওয়াই মিঠাই 3টা। আপনাকে কে বললো আমার পছন্দের? শ্রেয়ার কণ্ঠে অবাকতা। তুর্য একটা প্যাকেট খুলে ওর হাতে ধরিয়ে দিল, নির্লিপ্ত অভিব্যক্তি তার। তোমার দৃষ্টি বলেছে। যতক্ষণে স্বাভাবিক হয় শ্রেয়া ততখানি সময়ে হাওয়াই মিঠাই বাতাসের আলিঙ্গনে চুপসে ছোট আকার ধারণ করেছে। তুর্যের ইশারায় সেই ছোট অংশই মুখে নিয়ে নিল। দুটো দেহ পাশাপাশি, শাড়ির ভাঁজে ভাঁজে শিহরণ, বাতাসের স্পর্শ, এটাই তো চেয়েছিল শ্রেয়া। সকল জড়তা কাটানোর প্রচেষ্টায় ও মৃদু গলায় বলে উঠল। স্যার। বলো। শ্রেয়া বলার মতো কিছু খুঁজে পাচ্ছে না, ডেকেও ফ্যাসাদে পড়ে গেল। ওর নড়াচড়া দেখে তুর্য কোমরে হাত রেখে কাছে টেনে আনলো, ফিসফিস করে বলল। বলো না কেন, শরম লাগছে? ভাবছো একটু রোমান্স করতে স্যারের সাথে এক রিকশায় উঠলাম, অথচ উনি পাত্তাই দিচ্ছে না। শ্রেয়া ভড়কে গেল, সরব করে কিছু বলতে চাইলে তুর্য হুশ করে ওঠে, আরও গাঢ় হয় গলার স্বর। আসলে আমার একটু না, অনেক বেশি আদর করতে মন চাইছে তোমাকে, কিন্তু রাস্তাঘাট তো, তাই ধৈর্য সহকারে একটুই করব। শ্রেয়া বুঝে ওঠার পূর্বেই অনাবৃত কোমর চেপে নিচের বুকের কাছাকাছি নিয়ে আসে তুর্য। কপালে ছুঁয়ে দেয় শুষ্ক ওষ্ঠদয়, নাকেও স্পর্শ পড়ে সেই অঙ্গের। নিবিলিত চক্ষুদয়ে তুর্যের বক্ষে এক হাত রেখে নিশ্চুপে অনুভব করে তা শ্রেয়া। প্রিয় রিকশায় বসে আকাশের তারা গুনছে, জানে এটা অসম্ভব ব্যাপার, তবুও ক্ষুদ্র প্রয়াস। আকস্মিক রিকশা থামতেই নজর সরিয়ে সামনে ফেলতে প্রস্তুত হয় ও। সাথে সাথেই রিকশাটা হেলে দুলে ওঠে, ধপ করে পাশে বসে কেউ। ঘাড় বাঁকাতেই দেহ পিছিয়ে যায় অনেকখানি। মুহূর্তেই আয়ুষ টেনে বুকে জড়িয়ে ধরল, হেসে বলল। তোমার ভাঙা কোমর দেখতে আসেনি, আমার সুস্থ নাদুস নদুস প্রিয়কে দেখতে এসেছি। আয়ুষের বুকে চড়ে চড়ে নিঃশ্বাস ফেলছে ও। সমস্ত প্রকৃতি মানুষ দিক বিদিক ভুলে বুকে তীক্ষ্ণ দাঁত বিধিয়ে দিল। এতে হাসির মাত্রা বেড়ে গেল আয়ুষের। ভয়ে আমাকে কামড়ানো হচ্ছে? হ্যাঁ, কখন আসলে? সকালে যখন আমার প্রিয় আমাকে ফেলে আসলো, তখন থেকে কেমন দম বন্ধ হয়ে আসছিল। ভার্সিটি থেকে বেরিয়ে এখানে ছুটে আসা। কি করলে প্রিয়? এত বছরের জাদু এখন কাজ করছে একসাথে। তুমি দুরন্ত এক জাদুকরী। ঘোরাঘুরি শেষে তুর্য শ্রেয়া ফিরে আসে, সঙ্গে প্রিয় আয়ুষও। শ্রেয়া প্রথমে স্তব্ধ হয়ে যায় হুট করে আয়ুষকে দেখে, পরবর্তীতে তুর্য জানায় এটা পূর্ব পরিকল্পিত। ওরা সকালে আসার পরপরই নাকি আয়ুষ ফোন করে বলে সন্ধ্যা নাগাদ চট্টগ্রাম থাকবে ও। চমকে দেবে ওদের, বিশেষ করে প্রিয়কে। এত বছর ধরে যেই ভালোবাসা চেয়েছে প্রিয়, তার চেয়েও বেশি পাচ্ছে বলে মনে হয় শ্রেয়ার। কারণ প্রিয়র চাওয়া ছিল সীমিত। আয়ুষের একটু যত্ন ওর সাথে কথা বলাতেই খুশিতে লাফিয়ে উঠত। কখনো হয়তো কল্পনায়ও আনেনি ওকে আয়ুষ একদিন পাগলের মতো ভালোবাসবে। শাড়িটা এখনো পাল্টানো হলো না ওর। এই লাল পাড়ের সাদা শাড়িটা তুর্যের দেওয়া,
এক একটা ফ্ল্যাটে নির্জন দুটো হৃদয় একসঙ্গে বসবাস করবে আজ। রাতটা অতিরিক্ত দীর্ঘ মনে হচ্ছে শ্রেয়ার। প্রিয় ও আয়ুষ পাশের ফ্ল্যাটে, তুর্য শোবার ঘরে। শ্রেয়া সোফায় বসে কানের ঝুমকো জোড়া খুলছিল, তখনই মোবাইলের শব্দে টেবিলের ওপর তাকালো ও। তুর্যের মোবাইলের স্ক্রিনে মেহরিমার নাম্বার ভেসে উঠেছে। কিছু একটা স্মরণে আসতেই নির্দ্বিধায় কলটা রিসিভ করলো ও। সালাম দিয়ে কণ্ঠে নম্রতা এঁটে নেয়। কেমন আছেন আম্মা? ওপাশ থেকে কড়া আওয়াজ আসে। তুমি কেন ফোন ধরেছ? তুর্য কোথায়? উনি অন্য রুমে। আসার সময় দেখলাম আপনার প্রেশার বেড়ে গিয়ে শরীর খারাপ হয়ে পড়েছিল। এখন ঠিক আছেন? তোমার না জানলেও চলবে, কথা বলো না তো। তোমার কণ্ঠ শুনে আমার মেজাজ গরম হচ্ছে, এত জেনে কি লাভ? আজ যদি আমার মা থাকতো তাহলে সন্তান হিসেবে আমি আমার মায়ের খবর নিতাম আম্মা। জিজ্ঞেস করতাম কেমন আছে। অসুস্থ থাকলে চিন্তা করতাম। মা নেই কিন্তু আপনি আছেন। শাশুড়ি হলেও আপনাকে আম্মা ডাকি। আমি কি আমার আম্মার ভালো মন্দ জানতে চাইতে পারি না? তুর্য আসলে কল দিতে বললো,